অনেক অপেক্ষার পরে পতি পত্নী আর ও দো মুভিতে চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা বাঘ ছুটে এসেছিল জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে। সেটাকে ধরা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এন্ট্রি নেয় ফরেস্ট অফিসার প্রজাপতি পাণ্ডে। তিনি গিয়েই বাঘটা ধরার জন্য একটা ট্র্যাপ তৈরি করেন, আর দেখতে দেখতে সেই বাঘটাকে আবারও কয়েদ করে ফেলেন প্রজাপতি। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে একজন জার্নালিস্ট। ওনার নাম অর্পণা। তিনি এসেই প্রজাপতিকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। আসলে কেনই বা জঙ্গলি জানোয়ারটা গ্রামের ভেতরে ঢুকে পড়েছে আর মানুষকে কেনই বা ঝামেলা করছে। তখন খুব শান্তভাবেই জবাব দেয় প্রজাপতি, জানোয়াররা আসলে আমাদের গ্রামে আসেনি, আমরা মানুষরাই ওদের জঙ্গল দখল করে নিয়েছি। মানে আমাদের ঘরে ওরা আসেনি, ওদের ঘরেই আমরা এসেছি। এরকম উত্তর একদমই আশা করেনি অর্পণা। এটা শুনে সেখান থেকে চলে যায়। এরপর কাহিনীটা শিফট হয়। প্রজাপতির খুবই কাছের একজন বান্ধবীকে দেখানো হয়। ওর নাম নীলুফার। ওরা দুজনে ছিল খুবই ভালো বন্ধু। এর জন্য ওরা অনেক সময় ধরে গল্পগুজব করত। আর আজকেও তার বিপরীত হয় না। নীলুফারের সাথে গল্পগুজব করে বাড়িতে এসে পৌঁছে প্রজাপতি। এখানে বড় মাপের একটা টুইস্টে দেখা যায়। আসলে আজকে সকালবেলাতে যে জার্নালিস্ট অর্পণা প্রজাপতিকে বিভিন্ন প্রশ্ন করছিলেন, তিনিই হলেন প্রজাপতির বউ। আর প্রজাপতির জন্য সে রেডি হয়ে অপেক্ষা করছিল বাড়িতে। আজকে রাতেই অপর্ণার বোনের এঙ্গেজমেন্টের জন্য ওদের দুজনকে যেতে হবে একটা পার্টিতে। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনে খুব সুন্দরভাবে রেডি হয়ে চলে আসে সেই পার্টিটাতে। ওখানে গিয়ে প্রজাপতি খেয়াল করে দেখে নীলুফারও সেখানে চলে এসেছিল। তারপর ওরা তিনজনে মিলে খুব এনজয় করে। অনেকক্ষণ মজমাস্তি করার পরে শেষ হয়ে যায় পার্টিটা। তখন নীলুফার ওদের দুজনকে বাড়িতে নামিয়ে দিয়েই চলে যায় নিজের বাড়িতে। আসলে ওরা তিনজনে ছিল খুবই ভালো বন্ধু। প্রত্যেক দিনের মতো পরদিন সকালবেলাতেও প্রজাপতি চলে আসে তার অফিসে। সে যখন কাজকর্ম করছিল ঠিক তখনই তার পুরনো বান্ধবী সেখানে কান্না করতে করতে চলে আসে। মেয়েটার নাম চঞ্চল কুমারী। ওর ভাবসাব দেখে প্রজাপতি বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছেই। এর জন্য ওকে বাহিরে ডেকে আনার জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে তোর? তখন চঞ্চল বলতে থাকে তার সমস্যা সম্পর্কে। এই দুনিয়াতে আমার আপন বলে কেউ নেই। সানি নামের একটা ছেলেকে আমি অনেক ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। তবে এখানে একটা সমস্যা আছে। সানি হচ্ছে এই শহরের সবচাইতে বড় নেতার ছেলে। সানির বাবা খুবই কট্টর একজন মানুষ। ধর্মজাতি তিনি অনেক মান্যগণ্য করেন। এর জন্য আমাদের এই প্রেমটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় একদিন চঞ্চল এবং সানি দুজনে ঘোরাঘুরি করছিল। তখন কেউ একজন লুকিয়ে ওদের দুজনের ছবি তুলে আবার সেটা সানির বাবা গাজরাকে দেখিয়ে দেয়। তবে এখানেও একটা টুইস্ট আছে। যে ছবিটা ওনাকে দেখানো হয়েছিল সেই ছবিটাতে চঞ্চলের মুখটা একদমই বোঝা যাচ্ছিল না। আর সেদিন থেকেই গাজরাজ তার ছেলের বউকে খুঁজে বেড়াচ্ছেন। শহরের সুন্দরী সুন্দরী সব মেয়েদের পিছনেই নিজের লোক লাগিয়ে দিয়েছিলেন তিনি, যাদের ওপর আসলে তার শখ ছিল। ওই লিস্টের মধ্যে আবার চঞ্চলের নামও ছিল। আর এজন্যই অনেক বেশি ভয় পাচ্ছিল চঞ্চল। কারণ যদি সানির বাবা ওদের সম্পর্কে সবকিছু জেনে যায় তাহলে জীবিত রাখবে বলে মনে হয় না। আর ঠিক এ কারণেই সানি ওদের দুজনের জন্য কানাডার ভিসা তৈরি করছে, যেন ওরা দুজনেই এই দেশ ছেড়ে জীবনের জন্য চলে যেতে পারে। কিন্তু কানাডার ভিসা প্রসেস হতে আরও কিছুটা সময় লাগবে। তখন এই চঞ্চলের সমস্যার কথা শুনে প্রজাপতি নিজেও খানিকটা চিন্তায় পড়ে যায়। ওকে কি বুদ্ধি দেওয়া যায় এটাই ভাবতে থাকে প্রজাপতি। ঠিক তখনই ওখানে ওয়েটার চলে আসে আর প্রজাপতি এবং চঞ্চলকে ভুলে স্বামী স্ত্রী ভেবে নেয় এবং সেভাবেই ওদেরকে সম্বোধন করে। আর ওই লোকটার ছোট্ট এই ভুলটাই প্রজাপতিকে একটা বুদ্ধি দেয়। তখন সেই বুদ্ধিটা আবার চঞ্চলকেও বলে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমরা দুজনে কিছুদিনের জন্য প্রেমিক প্রেমিকার অভিনয় করতে পারি। তাহলে আমাদেরকে যদি এভাবে সানির বাবার লোকজনেরা দেখে তাহলে ভাববে যে তুই কমিটেড। তখন আর তোর ভিসা করবে বলে আমার মনে হয় না। আর যখনই তোদের দুজনের কানাডার ভিসা হয়ে যাবে তখনই তোরা চলে যাস। এই প্ল্যানটা শুনে তো খুবই খুশি হয়ে যায় চঞ্চল আর বলে আমার খুব পছন্দ হয়েছে। তবে এখানে একটা ঝামেলাও আছে। চঞ্চল তখন প্রজাপতিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি আর তুই যে এই মিথ্যে প্রেমিক প্রেমিকা সাজবো এটাতে তোর বউ তো আবার মেনে নিবে? তখন প্রজাপতি বলে, কোনো সমস্যা নেই, অর্পণা খুবই বুঝমান একটা মেয়ে। তাকে যদি আমি সবকিছু বুঝিয়ে বলি তাহলে সে অবশ্যই মেনে নিবে। ওখান থেকে বান্ধবীর সঙ্গে প্ল্যান করে সেদিন সন্ধ্যাবেলাতেই বাড়িতে ফিরে আসে প্রজাপতি। তারপর ওর বউ অর্পণার জন্য খুব সুন্দর করে রাতের খাবার তৈরি করে। ডাইনিং টেবিল একদম ভরে ফেলে খাবার দিয়ে। অর্পণা ডাইনিং টেবিলে আসার পরে প্রজাপতি কিছু বলতে যাবে তার আগেই অর্পণা বলতে শুরু করে, আমি একটা মেয়ে এবং ছেলের একটা ছবি উঠিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে। তারপর যখন ভালো করে খেয়াল করি তখন দেখতে পাই ছেলেটার অন্য কেউ নয়,
আমাদের শহরের বড় নেতা গাজরাজের ছেলে সানি। তারপর যখন ছবিটা নিয়ে গিয়ে আমি উনাকে দেখাই তখন উনি আমাকে বড় একটা ওয়াদা করেন, যদি অর্পণা ওই ছবিতে থাকা মেয়েটিকে খুঁজে বের করতে পারে তাহলে অর্পণার ছোটবেলার স্বপ্নটা পূরণ করে দিবে গাজরাজ। অর্পণাকে একটা নিউজ চ্যানেল খুলে দিবে সে। এই কথাটা শুনে তো থ লেগে যায় প্রজাপতি। এখন সে যদি চঞ্চলের সত্যটা অর্পণাকে বলে তাহলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য চঞ্চলের সত্যটা অর্পণাকে বলবে না বলে সিদ্ধান্ত নেয় প্রজাপতি। যদি অর্পণা জেনে যায় তাহলে হয়তোবা ফেঁসে যেতে পারে চঞ্চল। এর জন্য অর্পণাকে আর জানায় না ব্যাপারটা। পরদিন সকালবেলাতে আবার চঞ্চলের সাথে দেখা করে ওকে বলে, তোমার এই কাজটাতে আমি কোনো রকমের কোনো সাহায্যই করতে পারবো না। আর কেন যে সে সাহায্য করতে পারবে না সে সব কিছুও খুলে বলে। ওর বই যে ওর ছবিটা তুলেছিল এটাও জানায়। তখন চঞ্চল খানিকটা মন খারাপ করে আর সাথে অনেক রাগান্বিত হয়ে ওকে বলতে থাকে, যেহেতু তোমার বইয়ের জন্য আমার এই ঝামেলাতে পড়তে হয়েছে সেহেতু তোমাকেই এটা সমাধান করতে হবে। যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে হয়তোবা গাজরাজের লোকেরা আমাকে মেরে ফেলবে। তুমি কি সেটাই চাও যে আমি মারা যাই? যদিও প্রজাপতির একটু ভয় করছিল তারপরেও চঞ্চলের জীবন মরণ সমস্যার কথা ভেবে রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য। তারপর সেদিন সন্ধ্যাবেলাতেই বাড়িতে গিয়ে অর্পণাকে প্রজাপতি জানায়, আমার একটা কাজের জন্য কিছুদিনের জন্য কানপুরে যেতে হবে, সেখানে অফিসের কিছু কাজ রয়েছে। অর্পণা অবশ্য খুব সহজেই ব্যাপারটা মেনে নেয়, কারণ সে প্রজাপতিকে তার জানের থেকেও বেশি বিশ্বাস করত। পরদিন সকালবেলাতেই সেখান থেকে প্রজাপতি চলে আসে বেনারসে। এখানে আসার পরপরই চঞ্চল প্রজাপতিকে তার এক বান্ধবীর বিয়েতে ইনভাইট করেছিল। আসলে এখানে প্রজাপতিকে ইনভাইট করার একটাই উদ্দেশ্য, সবাইকে এটা দেখানো যে প্রজাপতি হচ্ছে তার প্রেমিক। খেয়াল করে দেখা যায় সেখানে গাজরাজের দুজন লোক উপস্থিত ছিল আর চঞ্চলের দিকে লক্ষ্য রাখছিল। এটা অবশ্য খেয়াল করেছিল চঞ্চল, আর ঠিক এ কারণে প্রজাপতিকে এখানে ডেকেছিল। যখন সেই পার্টিটাতে প্রজাপতি এসে পৌঁছে তখন ওকে দেখেই গিয়ে জড়িয়ে ধরে চঞ্চল। ব্যাপারটা আবার একদমই ভালোভাবে নেয় না প্রজাপতি। তখন চঞ্চলকে জানায়, গাজরাজের লোকেরা আমাদেরকে দেখছে, এর জন্যই আমার এমনটা করতে হয়েছে। এরপর ওরা দুজনে একটা জায়গায় গিয়ে বসে থাকে। তখন হঠাৎ করেই চঞ্চলের এক আন্টি সেখানে চলে আসে। তিনি আসলে ছোটবেলা থেকে চঞ্চলকে দেখাশোনা করে বড় করেছেন। এখানে এসে যখন প্রজাপতি এবং চঞ্চলকে অনেক কাছাকাছি দেখে তখন ওনার আর বুঝতে বাকি থাকে না যে প্রজাপতি হয়তোবা হতে যাচ্ছে ওর জামাই। এর জন্য খুশিতে প্রজাপতিকে জামাই জামাই বলে সম্বোধন করতে থাকে। অল্প কিছুদিন পরেই আন্টির ছেলের জন্মদিন। সেই পার্টিটাতে প্রজাপতিকে ইনভাইটও করে আন্টি। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে আস্তে আস্তে প্রজাপতি একের পর একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে। কোনো মতে সেখান থেকে বের হয়ে আসে ওরা দুজন। তখন চঞ্চল প্রজাপতিকে ছোট্ট একটা চায়ের দোকানের কাছে নিয়ে যায়। তারপর সেই দোকানদারের থেকে এক প্যাকেট সিগারেট কিনে চঞ্চল। সেই সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে একটা কাগজ বের হয়ে আসে। আসলে চঞ্চল এবং সানি এভাবেই একে অপরের সঙ্গে কথা বলতো, কারণ তারা যদি ফোন ব্যবহার করত তাহলে কোনো না কোনোভাবে সানির বাবা সেটা ধরে ফেলত। সেই চিঠিটাতে সানি লিখেছিল, আর অল্প কিছুদিন ওয়েট করো, খুব তাড়াতাড়ি কানাডার ভিসা মনে হচ্ছে আমরা পেয়ে যাব। এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে যায় চঞ্চল। অন্যদিকে দেখা যায় গাজরাস্তার লোকজনদেরকে উত্তম মাধ্যম দিচ্ছিল, কারণ এতদিন পার হয়ে গেল এখন পর্যন্ত ওই মুখ না দেখা মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি তার লোকেরা। তাহলে উনার এত ধন সম্পদ, এত পাওয়ার, এত লোকজন দিয়ে তিনি কি করবেন যদি কাজের সময় না আসে? এদিকে দেখা যায় প্রজাপতি আবারও তার বাড়িতে চলে এসেছে। সেদিন রাত্রেবেলাতে ওরা দুজনে রোমান্স করছিল। তখন প্রজাপতির চোখ যায় অপর্ণার ল্যাপটপের দিকে। স্ক্রিনে কিছু একটা দেখে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় প্রজাপতি। ল্যাপটপের স্ক্রিনে আসলে চঞ্চলের সাথে আরও কয়েকটা মেয়ের ছবি ছিল। তখন অপর্ণা বলতে থাকে, আমি তো একজন জার্নালিস্ট, আমার মনে হচ্ছে চঞ্চল নামের এই মেয়েটাই সানির গার্লফ্রেন্ড। কথাটা শুনে ভড়কে যায় চঞ্চল আর অনেকটা ভয়ও পেয়ে যায়। পরদিন সকালবেলাতেই নিজের নাটকটা ঠিক রাখার জন্য প্রজাপতিকে আবারও ফিরে যেতে হয় বেনারসে। এখানেই ঘটে যায় আরেকটা ঝামেলা। কোনো একটা কাজে অর্পণাকেও যেতে হয় বেনারসে। রাস্তাতেই অর্পণার সাথে আবার দেখা হয়ে যায় নীলুফারের। তখন সে ওকে জিজ্ঞাসা করে, তুমি কানপুরে যাওনি? প্রজাপতি তো কাজের জন্য কানপুরে গিয়েছে। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় নীলুফার। এখানে যে কোনো একটা ঝামেলা আছে এটা ওর আর বুঝতে বাকি থাকে না। সেখান থেকে যখন অর্পণা চলে যায় তারপর নীলুফার ফোন দেয় প্রজাপতিকে আর জিজ্ঞাসা করে, তুই কোথায় আছিস, কার সাথে আসিস, আর কি কাজে গিয়েছিস? প্রজাপতি তখন অনেক চেষ্টা করতে থাকে বিভিন্ন বাহানা বানানোর, কিন্তু নীলুফার ওর প্রত্যেকটা মিথ্যে কথাই ধরে ফেলে আর রাগান্বিত কণ্ঠে বলে, অর্পণা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি ওকে ধোকা দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু একদমই ভালো হবে না, তোর একদম আমি শেষ দেখেই ছাড়ব। এদিকে দেখা যায় কোনো একটা কাজে বাড়িতে এসেছিল সানি।
তারপর বাবার রুমে গিয়ে দেখতে পায় চঞ্চল এবং প্রজাপতির একসঙ্গে কিছু ছবি। সবগুলোই ছিল ঘনিষ্ঠ মুহূর্তের তোলা। সে মনে করেছিল হয়তোবা চঞ্চল তাকে ডাবল ক্রস করছে, আর প্রজাপতির সঙ্গে মনে হয় সে প্রেমে জড়িয়ে পড়েছে। সানি তখন পাগলের মতো খুঁজতে শুরু করে দেয় চঞ্চল এবং প্রজাপতিকে। তারপর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে চঞ্চলকে প্রজাপতির সাথে একই কারে যেতে দেখে। এটা দেখে তো মাথায় ঘুরে যায় সানির। এবার ওর পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে চঞ্চল প্রজাপতি একে অপরকে ভালোবাসে এবং চঞ্চল তাকে ধোঁকা দিচ্ছে। এদিকে চঞ্চল জেনে বুঝেই প্রজাপতিকে নিয়ে একটা গার্ডেনে আসে, কারণ সে খুব ভালো করেই জানতো যে গাছরাজের লোকেরা ওদের পিছা করছিল। সেখানে গিয়ে প্রজাপতির সঙ্গে অনেক রোমান্টিক ব্যবহার করতে থাকে চঞ্চল। তবে এখানে ওদের ভাগ্যটাও ছিল অনেক খারাপ। সেখানে একটা ঘুষখোর পুলিশ অফিসার চলে আসে রেট দেওয়ার জন্য, আর হাতে ডান্ডা নিয়ে সব কাপলদেরকে পিটাতে শুরু করে। তবে প্রজাপতি এবং চঞ্চলকে সে ধরতে পারে না। একটুর জন্য ওরা দুজনে পালাতে সক্ষম হয়, আর ওদের পেছন পেছনে সানির বাবার লোকেরাও আসতেছিল। ওরা দুজনে যখন পুলিশের থেকে পালিয়ে ভাগতেছিল, ঠিক তখনই প্রজাপতির সামনে চলে আসে অর্পণা। সে তার নিউজের কোনো একটা কাজের জন্য বেনারস এসেছিল। সাথে সাথেই প্রজাপতি চঞ্চলকে দিয়ে গাড়িটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। তবে এক পলককে দেখেই অর্পণার মনে হয় যে সে তার স্বামীকে দেখল কোনো একটা মেয়ের সঙ্গে একটা গাড়িতে। এটাতে অর্পণাও সেই কারটার পিছা করতে শুরু করে। আসলে তো চঞ্চল গাজরাজের লোকদেরকে ভুল বোঝাচ্ছিল। এর জন্য ওদের বিশ্বাস করানোর জন্য প্রজাপতিকে নিয়ে চলে আসে একটা হোটেল রুমের মধ্যে। গাজরাজের লোকেরা অনেক চালাক ছিল। এর জন্য ওরা দুজনে পাশের কামরাটাই তাদের জন্য বুক করে, আর দেওয়ালে কান পেতে শুনতে থাকে যে চঞ্চল এবং প্রজাপতি ঘরের মধ্যে কী কথাবার্তা বলছে। ততক্ষণে অর্পণা ওই হোটেলের রিসিপশন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে প্রজাপতিকে ফোন করে অর্পণা। প্রজাপতি ফোনটা ধরার সাথে সাথেই অর্পণা ওকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? প্রজাপতি তখন বলে, কেন, তোমাকে তো আমি বলে এসেছিলাম আমি কাজের জন্য কানপুরে এসেছি। তখন প্রজাপতির কথাটা শুনে অর্পণা বুঝতে পারে যে হয়তোবা তার কোথাও একটা ভুল হচ্ছে। এজন্য সেখান থেকে প্রত্যান করে অর্পণা। প্রজাপতি এবং চঞ্চলের ভাগ্যটা ছিল খুবই খারাপ। এর জন্য কিছুক্ষণের মধ্যেই ওই হোটেল আবার রেট দেয় সেই ঘুষখোর পুলিশ অফিসারটা। এবার ওর হাতে ধরা পড়ে যায় প্রজাপতি এবং চঞ্চল। তারপর ওদের দুজনকেই নিয়ে আসা হয় থানায়। তখন ওদের দুজনকে ছাড়ার জন্য অনেকগুলো টাকার দাবি করে সেই পুলিশ অফিসার, কিন্তু ওদের দুজনের কারো কাছেই তো তেমন কোনো ক্যাশ টাকা ছিল না। এর জন্য প্রজাপতি ফোন করে নীলুফারকে সবকিছু খুলে বলে। কিছুক্ষণের মধ্যেই অনেক রাগান্বিতভাবে থানায় চলে আসে নীলুফার। তারপর সেই ঘুষখোর পুলিশ অফিসারটাকে টাকা দিয়ে প্রজাপতিকে ছাড়িয়ে নিয়ে বাইরে আসে। এই ব্যাপারগুলো দেখে নীলুফার তো অনেক রাগান্বিত ছিল প্রজাপতির ওপর। এখানে ঘটে যাওয়া সবকিছুই সে অর্পণাকে বলে দিবে। সাথে অনেক কথাও শোনাতে থাকে প্রজাপতিকে। তারপর এক পর্যায়ে সেখান থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় নীলুফার। তখন আবার ওর পিছা করতে শুরু করে দেয় প্রজাপতি। অন্যদিকে দেখা যায় চঞ্চল যখন তার বাড়িতে যাওয়ার জন্য বের হয়, ঠিক তখনই রাস্তার মধ্যেই অর্পণা ওকে দেখে ফেলে। তারপর চুপি চুপি ওকে পিছা করতে শুরু করে দেয় অর্পণা। এই ব্যাপারটা আবার চঞ্চলও দেখে ফেলেছিল। এদিকে নীলুফার ভাগতে ভাগতে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়, কারণ ওর ফোনে একদমই সিগন্যাল আসতেছিল না। প্রজাপতিও ওর পিছন পিছনই এসেছিল। তখন অর্পণাকে কল করার জন্য নীলুফার এই বিল্ডিংয়ের ছাদের দিকে দৌড় দেয়। দেখা যায় চঞ্চল অর্পণার হাত থেকে বাঁচার জন্য এই বিল্ডিংটার মধ্যেই ঢুকে, আর অর্পণাও তো ছিল ওর পিছেই। মানে একই বিল্ডিংয়ের মধ্যে ওরা চারজন ঢুকতেছে। এতে ঝামেলায় পড়তে হবে ওদের সবাইকেই। ছাদের ওপরে গিয়ে নীলুফার যখন অর্পণাকে ফোন করতে যাবে, ঠিক তখনই ওকে অনেক করে কাকুতুমিনতি করতে থাকে প্রজাপতি, আর অর্পণাকে ফোন দিয়ে এসব কিছু বলতে বারণ করে। চঞ্চল আর সে যে কেন একসাথে রয়েছে এগুলো বোঝাতে চাইলেও কোনোভাবেই বুঝতে চাইছিল না নীলুফার। ঠিক তখনই সেখানে চলে আসে চঞ্চল এবং ওদের দুজনের মধ্যকার সকল কথাই শোনে। তারপরে সে নীলুফারকে খুলে বলে তার জীবনের কাহিনী। সানি এবং তার প্রেমের এই গল্পটা শোনায়। এসব কিছু শুনে নীলুফার বুঝতে পারে যে ও যা বলছে সত্য কথাই বলছে। তখন প্রজাপতির উপরে থাকা সব রাগ পানি হয়ে যায় নীলুফারের। তখন ওদের দুজনকেই অবাক করে দিয়ে চঞ্চল জানায়, নিচেই অর্পণা এসেছে। এখান থেকে আমাদের এখনই পালাতে হবে, না হলে ধরা পড়ে যেতে পারি আমরা সবাই। ওর এই কথা শুনে পালানোর জন্য নীলুফার এবং প্রজাপতি তাড়াহুড়ো করে যাওয়ার সময় একটা লোহা লেগে যায় নীলুফারের শাড়িতে। ওর আঁচলটা খুলে পড়ে যায়। সে নিজেও পড়ে যাচ্ছিল। তখন নীলুফার ধরে ফেলে প্রজাপতিকে। ব্যাপারটা একদম রোমান্টিক দেখা যাচ্ছিল। ঠিক ওই সময়ে ওখানে চলে এসেছিল অর্পণা। নীলুফার এবং প্রজাপতির এই রোমান্টিক ধরাধরি দেখে একদমই যেন বিশ্বাস করতে পারছিল না অর্পণা। ও কান্না করতে শুরু করে। সে মনে মনে ভাবছিল যে ওর স্বামী তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলেই ওকে ধোঁকা দিচ্ছে।
এই ব্যাপারটাতে প্রজাপতির উপরে অনেক অভিমান করে অর্পণা এবং চলে আসে নিজের বাপের বাড়িতে। অর্পণার বাবা ছিল একজন রিটায়ার্ড জাজ আর তার মা ছিল একজন উকিল। তখন অর্পণা বাড়িতে এসেই কান্না করতে করতে ওর মা এবং বাবার কাছে প্রজাপতির কৃতকর্মের কথা জানায়। এগুলো শুনে ওর উকিল মা অনেক রাগান্বিত হয়ে যায় আর বুদ্ধি দিতে থাকে অর্পণাকে, এখন কান্না করার সময় নয়, প্রজাপতির বিরুদ্ধে প্রমাণ জোগাড় কর, যেন তালাকের সময় ওর সকল সম্পত্তি তোর হয়ে যায় আর প্রজাপতির ইজ্জত যেন একদম মাটির সঙ্গে মিশে যায়। তবে ওর বাবা অর্পণাকে বলে, আমার মনে হয় তোমার প্রজাপতির সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত। কিন্তু ওই সময়টায় অর্পণা অনেক রাগান্বিত অবস্থায় ছিল, সাথে প্রজাপতির উপরে সে অনেক অভিমানও করেছিল। এর জন্য অর্পণার কাছে তার মায়ের বুদ্ধিটাই ভালো লাগে। এজন্য সে ডিসাইড করে প্রজাপতির বিরুদ্ধে সে প্রমাণ জোগাড় করবে, তারপর ওর উপরে অ্যাকশন নিবে। আর প্রমাণ জোগাড় করার জন্যই চুপচাপ অর্পণা বাড়িতে এসে পৌঁছে। প্রজাপতি অবশ্য জানত না যে তাকে এবং নীলুফারকে একসঙ্গে দেখে ফেলেছিল অর্পণা। এর জন্য সে একদম স্বাভাবিকই ব্যবহার করে সবসময়কার মতোই। পরদিন সকালবেলাতেই প্রজাপতি আবারও কানপুরে যাওয়ার বাহানা বানায়। তখন অর্পণা অবশ্য চুপচাপ ওকে যেতে দেয়। প্রজাপতি যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন রাস্তাতে ওর বসের ফোন আসে, তার নাকি একটা কাগজ প্রয়োজন। এর জন্য প্রজাপতি নীলুফারকে ফোন দিয়ে তার কাছে ডাকে, যেন ওকে তার লকারের চাবিটা দিতে পারে। দেখা যায় অর্পণা এখন তো একটা ডিটেকটিভ হয়ে গিয়েছিল। সে চুপচাপ প্রজাপতির পিছা করছিল। যখন সে প্রজাপতি এবং নীলুফারকে একসঙ্গে দেখে তখন আবার ওদের দুজনের উপরে শকটা যে ছিল সেটা বিশ্বাসে বদলে যায়। ওদের দুজনকে একসাথে ধরার জন্য ভিডিও করতে থাকে অর্পণা। কিন্তু হঠাৎ করে এর মধ্যে বিশাল একটা ট্রাক চলে আসে। ট্রাকটা যাওয়ার পরপরই অর্পণা খেয়াল করে দেখতে পায় নীলুফার সেখান থেকে চলে গেছে আর প্রজাপতিরও কোনো খোঁজখবর নেই। এরপর প্রজাপতি সেখান থেকে সোজা চলে আসে বেনারস। একটা রেস্টুরেন্টে গিয়ে দেখা করে চঞ্চলের সাথে। এখানেও চঞ্চলের ওপর গজরাজের লোকজনেরা নজর রেখেছিল। এর জন্য আন্টির ছেলের জন্মদিনের পার্টিতে চলে আসে প্রজাপতি। সেখানেও আগে থেকেই উপস্থিত হয়ে যায় গাজরাজের লোকেরা। তখন প্রজাপতি বুঝতে পারে এর একটা বিহিত না করলে হচ্ছে না। তখন প্রজাপতি সেখানে সবার মধ্যে অ্যানাউন্স করে তার এবং চঞ্চলের এঙ্গেজমেন্টটা 4 দিন পরেই হবে। এটা শুনে সেখানে থাকা সবাই তো খুশি হয়ে যায় এবং ওদেরকে শুভকামনা জানায়। আর আন্টি তো খুশিতে একদম পাগলই হয়ে যায়। এবার অবশ্য গজরাজের লোকদের বিশ্বাস হয়ে যায় যে ওরা দুজনে আসলেই প্রেমিক প্রেমিকা, এমনকি তারা বিয়েও করতে চলেছে। তারপর সেখান থেকে কিছু ছবি উঠিয়ে নিয়ে চলে আসে গজরাজের কাছে আর বলে, স্যার ওরা দুজনে আসলেই প্রেমিক প্রেমিকা। তবে এখানেই বাধে আরেকটা বিপত্তি। জানালা দিয়ে সেই ছবিগুলো আবার দেখে ফেলে স্থানীয়। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় সে চঞ্চল এবং প্রজাপতির ওপর। এদিকে দেখা যায় অর্পণা 3টা মেয়ের ছবি নিয়ে এসেছিল ঘুষখোর ওই পুলিশ অফিসারটার কাছে। এদের নিয়ে একটু ছানবিন করছিল অর্পণা। তখন পুলিশ অফিসার চঞ্চলের ছবির উপরে হাত দিয়ে বলে, এই মেয়েটার প্রেমিক একজন ফরেস্ট অফিসার। কয়েকদিন আগেই তো আমি ওদেরকে হোটেল থেকে ধরেছিলাম। এই কথাটা শুনে অনেক বড় মাপের শক খেয়ে যায় অর্পণা আর ফোনটা বের করে প্রজাপতির ছবিটা দেখায়। পুলিশ অফিসার এবার এনশিওর করে যে হ্যাঁ, ছেলে তো এইটাই ছিল। এদের দুজনকেই তো আমি হোটেল থেকে একসঙ্গে ধরেছিলাম। তুমি চাইলে হোটেলে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে ওটা এনশিওর করতে পারো। এরপর অর্পণা চলে আসে সেই হোটেলে আর সেখানে কিছু টাকা দেওয়ার পরে সিসিটিভি ফুটেজ বের করে আনে। ঘুষখোর পুলিশ অফিসারটা যখন চঞ্চলার প্রজাপতিকে ধরে নিয়ে যাচ্ছিল সেই ফুটেজটা দেখতে পায় অর্পণা। এটাতে অর্পণার অনেক বাজে অবস্থা হয়ে যায়, সাথে প্রজাপতির ওপর তার প্রচণ্ড রাগও বেড়ে যায়। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে সে যাকে এতটা বিশ্বাস করে সে তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারে। তারপর মন খারাপ করে বাড়িতে এসে পৌঁছে দেখা যায় বাড়িতে আগে থেকে অপেক্ষা করছিল প্রজাপতি। অর্পণা আসার সাথে সাথে ওর সঙ্গে রোমান্স করতে চায়, কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না অর্পণা। এজন্য খানিকটা রেগে যায় সে প্রজাপতির ওপর। ঠিক তখনই প্রজাপতির ফোনে একটা কল আসে। ওর বস ওকে কল দিয়েছিল। তিনি বলতে থাকেন, বেনারস একটা নেকড়ে লোকালয়ের মধ্যে চলে এসেছে, সেটাকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। এর জন্য তোমাকে রাত্রেবেলাতেই বেরিয়ে যেতে হবে বেনারসের উদ্দেশ্যে। এই কথাটা যখন প্রজাপতি আবার গিয়ে অর্পণাকে বলে তখন অর্পণা এবার ভুল বুঝে নেয় প্রজাপতিকে। সে মনে মনে ভাবছিল যে হয়তোবা চঞ্চলের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে প্রজাপতি। লোকালয়ের মধ্যে যে নেকড়ে চলে এসেছে এটা তো শুধুমাত্র একটা বাহানা। এগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় অর্পণা প্রজাপতির ওপর। এদিকে দেখা যায় সানি প্রজাপতি এবং চঞ্চলের একসঙ্গে ছবি দেখে তো অনেক রাগান্বিত হয়েছিল, কিন্তু চঞ্চলকে তো সে ভালোবাসে, তাকে তো কিছু করতে পারবে না। এর জন্য প্রজাপতিকে তার কাছে ধরে আনার জন্য ভয়ঙ্কর এক মাফিয়াকে ফোন দিয়ে ডিল করে। অন্যদিকে দেখা যায় এতক্ষণে বেনারসে চলে এসেছিল প্রজাপতি। সেখানে একটা রেস্টুরেন্টের মধ্যে বসে প্রজাপতি তার টিমের সঙ্গে একটা প্ল্যান করছিল যে
কিভাবে ওই নেকড়েটাকে ধরা যায়। ঠিক তখনই সেই জায়গাতে চলে আসে চঞ্চলের আন্টি, আর পুরো টিমের সামনে প্রজাপতিকে বারবারই জামাই বলে সম্বোধন করছিল। তখন প্রজাপতি তার টিমের লোকজনকে বোঝায় যে এই মহিলাটার মাথায় হয়তো বা সমস্যা আছে, আর আন্টিকে একটু সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, আমাদের এঙ্গেজমেন্টের জন্য এই শপিং মলটাতেই গিয়ে আপনি শপিং করুন। সেই শপিং মলটার মধ্যে ঢুকে একটা শাড়ির দোকানের মধ্যে যায় আন্টি। দোকানদারকে প্রজাপতির ছবি দেখিয়ে বলে, এটা আমার হবু জামাই। ওই সময়টায় আবার অর্পণার মাও সেখানে উপস্থিত ছিল। আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, চারদিক থেকেই জালে আটকে পড়ছিল প্রজাপতি। অর্পণার মা মনে করেছিল যে প্রজাপতি হয়তোবা অর্পণাকে ছেড়ে নীলুফারকে বিয়ে করতে যাচ্ছে, আর এটা হয়তোবা নীলুফারেরই আন্টি। এর জন্য সাথে সাথেই মা অর্পণাকে ফোন দেয় এবং এখানে ঘটে যাওয়া ব্যাপারগুলো জানায়। এই কথাটা শুনে তো মন ভেঙে চুরমার হয়ে যায় অর্পণার। সে ভাবতে থাকে তার স্বামী একসঙ্গে কতগুলো মেয়েকে ঘোরাচ্ছে। অন্যদিকে দেখা যায় সানির ভাড়া করা গুন্ডারা প্রজাপতিকে কিডন্যাপ করে নিয়েছে, আর একটা শুনশান গুদামের মধ্যে ওকে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সানি, আর অনেক রাগান্বিত হয়ে প্রজাপতির উপরে বন্দুক তাক করে। এটা দেখে অনেক ভয় পেয়ে প্রজাপতি তার ফোন লাগায় চঞ্চলকে। তখন কান্না করতে করতে চঞ্চল সানিকে সকল সত্যটা জানিয়ে দেয়। আসলে প্রজাপতি ওদের দুজনকে সাহায্য করছিল। এগুলো শুনে সানি একদমই শান্ত হয়ে যায়। সেখানে আবার প্রজাপতিকে ফলো করতে করতে চলে এসেছিল ঘুষখোর ওই অফিসারটা। ধন্যবাদ দেওয়ার জন্য যখন সানি প্রজাপতিকে জড়িয়ে ধরেছিল, সেই একটা ছবিও ক্যাপচার করে নেয় ওই ঘুষখোর পুলিশ অফিসারটা। তার পরপরই সেটা নিয়েই চলে আসে গাজরাজের কাছে। এই ছবিটা দেখে তো থ লেগে যায় গাজরাজ। সে মনে মনে ভাবতে থাকে, তার ছেলে কোনো মেয়ের সঙ্গে তাহলে প্রেম করে না, তার ছেলে একটা বিয়ে করা ছেলের সঙ্গে প্রেম করে। তখন তিনি এটাও ভেবে নেয় যে হয়তোবা এগুলো অপূর্ণার চাল। টাকার লোভে পড়ে সে নিজের স্বামীকে আমার ছেলে সানির কাছে পাঠিয়ে দিয়েছে প্রেমের নাটক করার জন্য। এর জন্য অর্পণাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার ফার্ম হাউসে ডেকে পাঠায়। অন্যদিকে দেখা যায় প্রজাপতি চঞ্চলকে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ওরা দুজনে যখন গাড়িতে ওঠে তখন সেই গাড়ির মধ্যে আগে থেকেই ছিল গাজরাজের গুন্ডারা। তারপর ওদের দুজনকে কিডন্যাপ করে সেই ফার্ম হাউসের মধ্যে নিয়ে আসে। সেখানে গিয়ে প্রজাপতি খেয়াল করে দেখতে পায় অর্পণাকে আগে থেকেই সেখানে বেঁধে রাখা হয়েছিল। তারপর চঞ্চল এবং প্রজাপতিকেও গাধের সঙ্গে বেঁধে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গাজরাজ, আর অর্পণার সামনেই বলতে থাকে, তোমার স্বামী আর আমার ছেলে একে অপরকে ভালোবাসে। তুমি কি টাকার লোভে তোমার স্বামীকে আমার ছেলের দিকে লেলিয়ে দিয়েছিলে? এই কথাটা শুনে তো অপমানে অর্পণার মাথায় নষ্ট হয়ে যায়। প্রথমে চঞ্চল, তারপর নীলুফার, আর এখন সানি। এই ব্যাপারগুলো যেন আর কোনোভাবেই মেনে নিতে পারছিল না অর্পণা। অন্যদিকে দেখা যায় নীলুফার চলে আসে থানাতে, কারণ প্রজাপতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে আবার অর্পণার বাবা মাও চলে এসেছিল তার মেয়ে নিখোঁজ হয়েছে এটার কেস লেখানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে আন্টিও কান্না করতে করতে চলে আসে। তখন সবার কথা শুনে সেই ঘুষখোর পুলিশ অফিসারটা বলে, আমি জানি ওদেরকে কোথায় রাখা হয়েছে, চলো তোমাদেরকে আমি ওখানে নিয়ে যাচ্ছি। তার পরপরই ওদের সবাইকে নিয়ে পুলিশ অফিসারটা চলে আসে গাজরাজের সেই ফার্ম হাউসটায়। এত মানুষকে একসঙ্গে দেখে গাজরাজেরও যেন মাথায় নষ্ট হয়ে যায়। সেও বুঝতে পারছিল না যে কে কার সঙ্গে আসলে প্রেম করে। এর জন্য সেখানে আসা সবাইকে একটা একটা করে গাছের সঙ্গে বেঁধে ফেলে গাজরাজ। যখন সবাই গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল তখন প্রজাপতির মনে পড়ে যায় যে তার বন বিভাগের টিম হয়তোবা আশেপাশে কোথায় সেই নেকড়েটাকে খোঁজাখুঁজি করছে। এর জন্য প্রজাপতি তার মুখ দিয়ে জঙ্গলি জানোয়ারের মতো আওয়াজ করতে শুরু করে। এই সিগন্যালটা আবার ধরে ফেলে প্রজাপতির টিম। ওরা এখানে এসে এখানে থাকা সবাইকেই ছাড়িয়ে ফেলে। ঠিক তখনই লুকিয়ে লুকিয়ে গাজরাজের এক গুন্ডা প্রজাপতির ওপরে বন্দুক তাক করে, আর একটা গুলিও চালিয়ে দেয়। গুলিটা সেই গাছে থাকা মৌমাছির চাকে গিয়ে লাগে। সাথে সাথেই মৌমাছিগুলো সবার ওপরে চড়াও হয়। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর নেকড়েটাও চলে আসে সেখানে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সেখানে সবাই পালাতে শুরু করে। প্রথমে গাড়ি নিয়ে প্রজাপতি চঞ্চলকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিল, যেন সে সানির সঙ্গে তাড়াতাড়ি বিদেশ চলে যেতে পারে। এটা দেখে অর্পণা এবং নীলুফারও আরেকটা কার নিয়ে ওদেরকে পিছা করছিল। তখন রাস্তার মধ্যে নীলুফার অর্পণাকে সব সত্যটা বলে দেয় যে কিভাবে চঞ্চলের যান বাঁচানোর জন্য প্রজাপতি নিজের যান বাজি রেখেছে। আসলে সে এটা করছিল একটা প্রেমকে বাঁচানোর জন্য। এসব কথা শুনে তখন নিজের স্বামীর উপরে থাকা সকল অভিমানই ভেঙে যায় অর্পণার। হঠাৎ করে সামনের গাড়িটা থেকে চঞ্চল চিল্লানি দিয়ে ওঠে, কারণ ওদের গাড়িতেই লুকিয়েছিল সেই ভয়ঙ্কর নেকড়েটা। সেটা আস্তে আস্তে ওদের কাছে আসতে থাকে, আর এতে ওরা দুজনই চিল্লাচিল্লি করছিল। ঠিক তখনই অর্পণাদের গাড়িটা ওদের গাড়িটার কাছাকাছি নিয়ে আসা হয়। তারপর নীলুফার সেখানে বেহুশ করার একটা ইঞ্জেকশন ছুঁড়ে মারে প্রজাপতির দিকে।
তখন প্রজাপতি সেই ইঞ্জেকশনটা ধরেই জানোয়ারটার ভেতরে পুশ করে, সাথে সাথেই সেটা বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছে এয়ারপোর্টে। সেখানে আগে থেকেই সানি টিকিট নিয়ে দাঁড়িয়েছিল। চঞ্চল তো গিয়েই জড়িয়ে ধরে সানিকে। তার পরপরই অর্পণাও দৌড়ে গিয়ে প্রজাপতিকে জড়িয়ে ধরে। মানে এখানে হওয়া সকল ভুল বোঝাবুঝিরই সমাপ্ত হয়ে গেছে। ঠিক তখনই নিজের গুন্ডা পান্ডে এবং ওই ঘুষখোর পুলিশ অফিসারটাকে সেখানে নিয়ে চলে আসে গাছরাজ। ভাবসাব খারাপ দেখে তখন প্রজাপতি অনেক রাগান্বিত হয়ে গাছরাজকে বলতে থাকে, তুমি যদি আজকে ওদের দুজনের প্রেমটা মেনে না নাও তাহলে কিন্তু আমি কালকে সকালবেলাতেই তোমার ছেলের নামে উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে দেব যে সে কোনো মেয়েকে নয়, একটা বিয়ে হওয়া ছেলেকের সাথে প্রেম করে, আর সেটা আমার বউয়ের নিউজ চ্যানেল থেকে কিন্তু পাবলিশ করা হবে। তখন নিজের ইজ্জতের কথা চিন্তা করে গাছরাজ রাজি হয়ে যায়, আর সানি এবং চঞ্চলের প্রেমটা মেনেও নেয়। যত বাধা বিপত্তি আসুক না কেন, ভালোবাসা যদি 100% পিওর হয় তাহলে সেটার মিলন হবেই। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।